কিছু যেন একটা একেবারে কালো মতন একটা মুরগি মুখে নিয়ে পাঁচিলের ওপর 4 পায়ে হেঁটে হেঁটে সামনের একটা বাড়ির দেওয়াল বেয়ে তাদের ছাদে উঠে ওই দিকে চলে গেল। দেখতে দেখতে তার চোখে পড়ল পুকুরের ওপারে একটা বাঁশের উপর কিছু যেন বসে বসে পুকুরের জলের একেবারে কাছে চলে এসেছে। দিনহাটা গ্রামে আজ সকাল থেকেই বেশ কোলাহল শুরু হয়েছে। গ্রামের প্রায় সকলেই তাড়াহুড়োয় উত্তর দিকে ছুটছে। পাপি এরম দেখে কিছুই বুঝতে পারছে না। কি হলো, সবাই এরকম তাড়াহুড়ো করে ওই দিকে যাচ্ছে কেন? কি হয়েছে? এই যে, ও ভোম্বল কাকা, কি হয়েছে? সবাই এই দিকে ছুটছে কেন? এত প্রশ্ন করিস না, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। এই বলে ভোম্বল ওখান থেকে চলে গেল। ওই সময় অজিতবাবুও ওখান দিয়েই যাচ্ছে। ও ও অজিত জেঠু, কি হয়েছে গো? তোমরা সবাই এই দিকে যাচ্ছ কেন, বলো না আমায়। আরে নগেনের ছেলেটা নাকি আত্মহত্যা করেছে, সেই খবরটাই তো পেলাম, তাই তো সবাই এখন ওর বাড়িতেই যাচ্ছি। তুইও তাড়াতাড়ি আয়। হ্যাঁ, সে কি? চলো চলো চলো। নগেনের বাড়ির সামনে গ্রামের লোকের ভিড়। দাওয়ায় দাঁড়িয়ে কয়েকজন ভেতরের দিকে উকি দিচ্ছে। নগেনের ছেলে অর্থাৎ সৈকত ঘরের চালের বাঁশের সাথে গলায় গামছা দিয়ে ঝুলছে। চোখ দুটো একেবারে স্থির আর কিছুটা বাইরে বেরিয়ে এসেছে। মুখের এক পাশ থেকে জিভটাও কিছুটা বাইরে বেরোনো। দেখে বোঝাই যাচ্ছে এই ঘটনার বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে। ঘরের এক পাশের মেঝেতে বসে নগেন ও তার স্ত্রী কান্নাকাটি করছে। নগেনের পাশে বসে আছে নাড়ু। নাড়ু নগেনের ভাই, সেও এই বাড়িতেই থাকে। নিজের ভাইপোর এরকম করুণ পরিস্থিতি দেখে সেও নিজেকে সামলাতে পারছে না। ওরে খোকা, এ কি হয়ে গেল আমার আমার সৈকতটা? ওরে বাবা, আয় রে, ফিরে আয় বাবা, ফিরে আয়। গ্রামের সবাই এই দৃশ্য দেখে অবাক। সবাই খুব ভেঙে পড়েছে। সৈকত ছেলেটা খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এটা কি হলো? নগেন, নগেন, এবার আস্তে আস্তে নিজেকে একটু সামলাও। এইভাবে ভেঙে পড়লে তো তোমার ছেলেটা আর ফিরে আসবে না। বৌমা, বৌমা, একটু শান্ত হও, একটু শান্ত হও। কিন্তু এই ঘটনা ঘটলো কি করে নগেন? কি হলোটা কি হঠাৎ করে? কি আর বলি অজিতদা, আজ ভোর রাতে হঠাৎ একজন এসে খবর দিল যে ওর মার, মানে আমার শাশুড়ির নাকি প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। কখন কি হয় তাই আমাদের যেতে হবে। তা ওই সময় আমার ছেলেটা ঘুমিয়েছিল। ওকে ঘুম থেকে তুলে দিয়ে বললাম যে বাবা, আমরা একটু যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। এই সময় তোমার আর যাওয়ার দরকার নেই, তুমি বরং ঘরেই থাকো। এই বলে আমরা সবাই চলে গেলাম, কিন্তু পরে এসে দেখি এই অবস্থা।
কিন্তু ও এরম করলই বা কেন? কি হয়ে গেল যে এইটুকু ছেলে এরম একটা ভয়ঙ্কর কাজ করলো? কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো, কিচ্ছু বুঝতে পারছি না। কয়েক মাস আগে আমাকে একবার বলেছিল। ও বাবা, বাবা, আমাকে একটা সাইকেল কিনে দেবে? অবশ্যই কিনে দেব বাবা, কিন্তু এখন তো একটু অসুবিধা আছে। আর কটা দিন যাক, তারপর আমি টাকা জমিয়ে তোমার জন্য খুব সুন্দর একটা সাইকেল কিনে দেব, ঠিক আছে? আচ্ছা বাবা। ওই সাইকেলের কথা ছাড়া তো আর কিছু ছিল না। তবে গত 1 থেকে 1.5 মাস ধরে ওনা কিরকম যেন একটা করছিল, কিরকম অদ্ভুত রকমের ছটপট করত, থেকেই হট করে রেগে যেত। এই নে বাবু, এই মুড়ি আর বাতাসাটা খেয়ে নে বাবা। সকাল থেকে তো কিচ্ছু খাসনি, এটা খা। দুপুরে তোর পছন্দের এঁচোড় রান্না করব। নিয়ে যাও এই বাতাসা মুড়ি, আমি ওসব খাবো না। ভালো কিছু দিতে পারো না? ভালো কিছু না পেলে আমি আর খাবই না। দাঁড়া খোকা, যাস না, খেয়ে যা। খোকা শোন। শুধু একটা সাইকেলের জন্য বাবা তুই এরকম ভাবে আমাদের ছেড়ে চলে গেলি? আমি তো বলেছিলাম আমি তোকে সাইকেল কিনে দেব। কেঁদো না দাদা, আর কেঁদো না। বৌদিকেও একটু সামলাও। ওরে, তোর যদি সাইকেলই লাগতো তাহলে তুই আমায় বলতিস, আমি তোকে কিনে দিতাম। তাই বলে তুই এরকম করবি? হ্যাঁ। ভম্বল কাকা, আমার কিন্তু মনে হচ্ছে থানায় একবার খবর দেওয়া উচিত। যতই হোক আত্মহত্যার ব্যাপার তো। না না, থানায় খবর দিলে পুলিশ কখন আসবে না আসবে তার ঠিক নেই। ততক্ষণ দেহটাও এইভাবেই পড়ে থাকবে, আর ওর বাবা মাও আরও ভেঙে পড়বে। এবার তো সবাই মিলে হাতে হাতে দেহটা নামাতে হবে, আর ওর সৎকারের ব্যবস্থাও করতে হবে। কই গো, তোমরা কজন ভেতরে একটু এসো, এসে হাতে হাতে ধরে দেহটা নামানোর ব্যবস্থা করো। ওরে ওরে খোকা রে। দাদা, দাদা নিজেকে সামলাও, দাদা নিজেকে সামলাও। তারপর সৈকতের মৃতদেহটা গ্রামের শ্মশানে নিয়ে গিয়ে তার সৎকার করা হয়, আর নগেন ও তার স্ত্রী তখন আরো ভেঙে পড়েছে। দেখতে দেখতে 7টা দিন কেটে গেছে। সৈকত এখন শুধু একটা স্মৃতি। এই গ্রামের সরকারি হাই স্কুলের 7ম শ্রেণীতে পড়তো সৈকত। পড়াশোনায় খুব একটা খারাপ ছিল না, তার সাথে সাথে ব্যবহারও ছিল খুব ভালো। তাই গ্রামের সবাই সৈকতকে বেশ ভালোবাসত। এই ঘটনার পর থেকেই নগেনের স্ত্রী কেমন যেন পাল্টে গেছে। সেরম একটা কথাও বলে না, বেশিরভাগ সময় চুপচাপ একা ঘরেই শুয়ে থাকে। নগেনও চুপচাপ ঘরের দাওয়ায় বসে রয়েছে। এই গ্রামের একজন কাঠের মিস্ত্রি নগেন, কিন্তু ছেলের শোকে তার কাজবাজ এখন পুরোপুরি বন্ধ। তার আর কিছুই করতে ভালো লাগে না। সেদিন রাতে গ্রামের সবাই তখন শুয়ে পড়েছে। চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা। কুকুর ডাকছে। বিপুল বাবুর বাড়িতেও সবাই শুয়ে পড়েছে।
বিপুল বাবুর ঘরের জানলার কাছে আছে একটা বড় পেয়ারা গাছ। এই গ্রামে বিপুল বাবুর এই পেয়ারা সব থেকে মিষ্টি, তাই তার সুনামও সারা গ্রামে প্রচুর। কিন্তু হঠাৎ কেউ যেন একটা বিপুল বাবুর এই পেয়ারা গাছে উঠতে লাগলো। দেখতে মানুষের মতো মনে হলেও সে কিন্তু মানুষের মতো উঠছে না, উঠছে একটা হনুমানের মতো লাফিয়ে লাফিয়ে। আর তারপর গাছের সব কটা পেয়ারা পেরে পেরে খেতে লাগলো। ওই সময় ঘরের ভেতর থেকে জানলা দিয়ে বিপুলবাবু এই সব কিছু দেখছেন। তিনি হঠাৎ পাশ ফিরতেই চোখ খুলে দেখেন এই ঘটনা। এই এই কে রে, এত রাতে পেয়ারা গাছে উঠেছিস? বিপুল বাবুর এই কথা বলতেই যে পেয়ারা গাছে উঠেছিল সে খুবই দ্রুত একটা লাফ দিয়ে ওই গাছ থেকে চলে গেল, যেন কোনো মানুষ নয়, যেন একটা হনুমান। ওই রাতেই গ্রামের হারানের পুকুরে হারান সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। এই পুকুরে সে মাছ চাষ করে, এটাই তার জীবিকা। ভালো করে টর্চের আলো ফেলে চারিদিকে মাঝে মাঝেই দেখছে হারান, তারপর আবার আলো নিভিয়ে শান্ত হয়ে বসছে। এরকমভাবেই বেশ কিছুক্ষণ পর রাত যখন বেশ গভীর, ঠিক তখনই পুকুরের জলের কোথায় যেন একটা আওয়াজ হলো। আওয়াজটা শুনতেই হারান সাথে সাথে টর্চ জ্বালিয়ে পুকুরের চারপাশ দেখতে লাগলো। দেখতে দেখতে তার চোখে পড়ল পুকুরের ওপারে একটা বাঁশের উপর কিছু যেন বসে বসে পুকুরের জলের একেবারে কাছে চলে এসেছে। বাঁশটা বেঁকে নুয়ে পড়েছে। টর্চের আলোটা পড়তেই ওই জিনিসটা হট করে অদৃশ্য হয়ে যায়, আর বাঁশটাও সাথে সাথে ওপরে উঠে যায়। এই ঘটনা দেখে হারান বেশ ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে নগেন আর তার স্ত্রী দেখে যে নাড়ুর শরীরটা ঠিক ভালো নেই। নাড়ুবাবুর ভীষণ জ্বর, জ্বরের চোটে সে ঠিকঠাক উঠে বসতেও পারছে না। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তুমি বরং ডাক্তারবাবুকে একবার ডেকে নিয়ে এসো, এই অবস্থায় তো ওষুধ খাওয়া দরকার। ডাক্তারবাবু তো এখন গ্রামে নেই। ওনার বাড়ি গিয়ে জানলাম যে উনি নাকি দূর গায়ে গেছে ওনার কোন এক আত্মীয়ের বিয়েতে। দেখি কালকে একবার ভবানন্দ ওঝাকে ডাক পাঠাবো। উনি যদি একটু কিছু করে জ্বরটা নামাতে পারেন, তারপর না হয় ডাক্তারবাবু এলে ওনাকে দিয়ে একবার দেখিয়ে নেব। তুই চিন্তা করিস না ভাই, এখন চুপচাপ শুয়ে থাক, আমরা এখানেই আছি। সেদিন রাতে পুরো গ্রাম তখন ঘুমিয়ে আছে। গ্রামের আনাচে কানাচে এখন শিয়ালের রাজত্ব। ওইদিকে বাপিদের বাড়ির খাঁচার মুরগিগুলো হট করে ছটপট করতে লাগলো এবং জোরে জোরে ডাকতে লাগলো। নিশ্চয়ই বেটা শিয়ালের দল এসেছে, না হলে মুরগিগুলো ওরম ছটপট করবে কেন? অত মজবুত খাঁচা করেও দেখি শান্তি নেই। এই বলতে বলতেই বাপি সামনে কি যেন একটা দেখে থমকে যায়। কিছু যেন একটা একেবারে কালো মতন একটা মুরগি মুখে নিয়ে পাঁচিলের ওপর চার পায়ে হেঁটে হেঁটে সামনের একটা বাড়ির দেওয়াল বেয়ে তাদের ছাদে উঠে ওই দিকে চলে গেল। এই ঘটনা দেখে বাপি নিশ্চিত এটা আর যা কিছুই হোক না কেন কিন্তু কোনো শিয়াল নয়,
এই ভাবতেই বাপি বেশ ঘাবড়ে ছুটে ঘরের ভেতর গিয়ে দরজা দিয়ে দেয়। পরের দিন সকালে গ্রামের একটা মোড়ে অজিতবাবু, ভোম্বল, বিপুলবাবু, হারান, বাপি এরা সবাই আলোচনা করছে। সবাই তাদের সাথে ঘটা ঘটনার কথা বলছে। চিন্তা করো, কি ভয়ানক কাণ্ড! আর একটু হলে তো আমাকেই একেবারে। কেন কেন, আমারটাও কি কিছু কম ছিল নাকি? আমার মনে হয় এটা ওই নগেনের পোলার কাণ্ড। আরে যতই হোক, অপঘাতে মরা তো, ও কি শান্তি পেয়েছে নাকি? আরে ভালো কথা বলছি, ওঝা ডাকো, ওঝা ডাকো। ওই সময় এই পথে ভবানন্দ তান্ত্রিক হেঁটে আসছেন। কি হলো, এখানে সবাই মিলে এরকম জটলা করে কিসের আলোচনা হচ্ছে? এই তো ভবানন্দ তান্ত্রিক, তাহলে আপনাকে সব খুলেই বলি। এরপর অজিতবাবু পুরো বিষয়টাকেই ভবানন্দ তান্ত্রিকের কাছে খুলে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের বাড়িতেই যাচ্ছি। নগেনবাবু আমায় ডেকে পাঠিয়েছিলেন যে ওনার ভাইয়ের নাকি হঠাৎ শরীরটা খুব খারাপ হয়েছে, তাই ওখানে গিয়ে আগে দেখি, তারপর না হয় এই বিষয়টা নিয়ে ভাবছি। নগেনের বাড়িতে এসে সবাই পৌঁছয়। ভবানন্দ তান্ত্রিক ভালো করে নাড়ুকে মাথা থেকে পা অবধি দেখলেন। নাড়ুর জ্বর তখনও কমেনি, চোখের তলায় কালশিটে, মুখের কিছু কিছু জায়গায় ক্ষতের দাগ। দেখুন না বাবা, কালকের থেকে দেখলাম জ্বর, কিন্তু আজকেই এই অবস্থা। শুধুমাত্র জ্বরের জন্য এরকম হলো কি করে? আপনি একটু দেখুন না। সত্যি তো, নাড়ুর শরীর তো খুবই খারাপ। এটা কোনো সাধারণ জ্বর বলে তো মনে হচ্ছে না। তুমি আমায় সব কিছু খুলে বলো তো, তোমার হঠাৎ করে এরম অবস্থা হলো কেন? কিছু হয়েছিল? কিছু কি দেখেছো? বাবা, পরশুদিন রাতে যখন আমি আমার ঘরে শুয়ে আছি, তখন হঠাৎ বেশ গরম লাগতে শুরু করে। আমার পুরো শরীর ঘেমে যায়। তার মধ্যেই শুনি একটা কচ কচ করে আওয়াজ হচ্ছে। আমি আস্তে আস্তে চোখটা খুলে দেখতে দেখি সৈকত আমার একেবারে সামনে, ঘরের চালের বাঁশের সাথে গলায় গামছা লাগিয়ে ঝুলছে। ওটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আর উঠে বসি। তখন দেখি ওখানে আর কিচ্ছু নেই, একেবারে স্বাভাবিক। আমি ভাবলাম হয়তো মনের ভুল, তাই এসব উল্টো পাল্টা দেখেছি। এই ভেবে আবার শুয়ে পড়লাম। কিন্তু শোয়ার পর আবার কেমন যেন একটা অনুভব হতে লাগলো, যেন মনে হচ্ছিল আমার পাশেই কেউ শুয়ে আছে। আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে পাশের দিকে তাকালাম আর দেখলাম সৈকত আমার
পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। মুখটা ভয়ঙ্কর, গলায় ফাঁসের দাগ। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি তখনই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, কিন্তু পরের দিন মানে গতকাল সকালে যখন আমি উঠি তখন দেখি আমার খুব জ্বর, সারা শরীর ব্যথা, মাথা যন্ত্রণা। আমি উঠে অবধি বসতে পারছি না। আর আজ আজ তো আরো কষ্ট হচ্ছে। আজ তো আমার পেটের ভেতরটাও খুব ব্যথা করছে, কিন্তু তাতে কি? কাল রাতেও একই ঘটনা ঘটেছিল, আর মনে হয় আজও হবে। না না, আমার ছেলে এরকম করতে পারে না। ও এরকম করতেই পারে না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তান্ত্রিক বাবা তো এখানে আছেন, উনি ঠিক সব বুঝে নেবেন। তবে পরশুদিন রাতে তো আমরা তোর কোনো চিল্লানোর আওয়াজ শুনতে পাইনি। ঠিক আছে, আজ আমরাও আশেপাশেই থাকবো, তারপর দেখি কি হয়। রাত 12টা, চারিদিকে অন্ধকারের চাদরে ঘেরা। রাতের পেঁচার ডাক যেন আরো গায়ে কম্পন ধরিয়ে দিচ্ছে। এদিকে নগেনের ভাই নাড়ু তখন ঘরে একা শুয়ে রয়েছে, আর অন্যদিকে একটু দূরেই সবাই লুকিয়ে কি হয় সেটা দেখার অপেক্ষা করছে। তখনই দেখা যায় নগেনের বাড়ির পাশের গাছটার থেকে একটা কালো ছায়ার মতো কিছু গাছটা বেয়ে বেয়ে নিচে নামে, আর নিজের 4 হাত পায়ে দৌড়ে গিয়ে নাড়ুর ঘরের দেওয়াল ভেদ করে ভেতরে চলে যায়। চলো চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি এসে দরজা খুলেই তান্ত্রিক আর বাকি সবাই দেখেন উপরের চালের বাঁশ ধরে উল্টো হয়ে ঝুলছে নাড়ু, যেন তার কিছুই হয়নি। চোখের দুটো মণি পুরো কালো, আর মুখে একটা অদ্ভুত আর ভয়ঙ্কর হাসি। তারপর হট করে নিচে লাফিয়ে পড়ে নাড়ু সোজা হয়ে দাঁড়ায়। আমি জানতাম তোমরা আসবে। বাবু, বাবু, তুই এসেছিস বাবু। আমি ইচ্ছে করেই ওকে তিলে তিলে কষ্ট দিতে চেয়েছি, তাই রোজ রাতে আমি ওর শরীরের ভেতর ঢুকেই এই সব কাণ্ড করেছি, যাতে ওর শরীর ভেতর থেকে যন্ত্রণা আর কষ্ট পায়। তুমি কি নগেন বাবুর পুত্র সৈকত? যদি তাই হয় তাহলে নিজের কাকাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? কাকা? কিসের কাকা? ও একটা শয়তান। আজ ওর জন্যই আমার এরকম অবস্থা। বিশ্বাস না হলে ওর মুখ থেকেই শোনো। তখন নাড়ুবাবু আবার নিজের আসল রূপে ফিরে এলেন, কিন্তু সৈকতের আত্মা তার শরীর থেকে বেরোয়নি। কিরে বল, তুই কিভাবে আমায় মেরেছিলি? সব সব সত্যিটা এদের সামনে স্বীকার কর, না হলে। আমি বলছি সৈকতকে আমি মেরেছি। আসলে বাবা মারা যাওয়ার সময় এই ঘর বাড়ি, এই জায়গা সব
দাদার নামে করে দেয়, আমাকে কিচ্ছু দেয় না। আর দাদার কিছু হলে তো সব কিছু পেতো দাদার ছেলে, তাহলে আমার কি হতো? তাই আমি ভাবি যদি দাদার ছেলেকেই আগে কোনো কিছু করে সরিয়ে দেওয়া যায়, তাহলে পরে দাদা আর বৌদিকেও এই পৃথিবী থেকে সরিয়ে এই সব কিছুর মালিক আমি হব। তাই অনেক ভেবে বুদ্ধি করে প্রথমে সৈকতকে উল্টো পাল্টা বলে ভুল বোঝাতে লাগলাম। কি রে, তোর বাবা মা নাকি তোকে অনেক ভালোবাসে? তাহলে বল তোর বাবাকে যে তোকে একটা নতুন সাইকেল কিনে দিতে। হ্যাঁ, দেখবি সেটা আর দেবে না, ওইসব মুখেই। আমার কি মনে হয় জানিস তো, তুই দাদা বৌদির নিজের ছেলে নোস। নিশ্চয়ই তোকে ওরা কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। ইস, তোর কপালটাই খারাপ রে। তার সাথে সাথে মাঝে মাঝে খাবার ওষুধ মিশিয়েও খাওয়াতে লাগলাম, যাতে ও পাগল হয়ে যায়। আর তারপর ওকে দূরের কোনো পাগলা গারদে পাঠিয়ে দেব, আর আমার রাস্তা কিছুটা ফাঁকা হবে। এই নে ভাইপো, পেয়ারা মাখা। তুই তো খেতে খুব ভালোবাসিস, তোর জন্যই নিয়ে এলাম। কিন্তু তাতেও ওই ওষুধের কাজ খুবই ধীরে ধীরে হচ্ছিল। আমি অত ধৈর্য ধরে রাখতে পারছিলাম না, তাই একটা শেষ সুযোগের সন্ধানে ছিলাম। কিন্তু সেদিন হঠাৎ ভোর রাতে দাদা আর বৌদিকে তাদের শ্বশুর বাড়ি যেতে দেখে আমি তখনই ওই সুযোগটাকে কাজে লাগালাম। ওদের ঘরে ঢুকে ওদেরই গামছা দিয়ে সৈকতকে কোলে পিছিয়ে ফাঁস দিয়ে মারতে লাগলাম। তারপর ওকে মেরে ফেলার পর যাতে আত্মহত্যা মনে হয়, তাই ঘরের চালের বাঁশের সাথে গামছা বেঁধে ঝুলিয়ে দিলাম। আমি জানতাম কেউ এটা ধরতেই পারবে না যে এটা খুন করা হয়েছে, আর সেটাও আমি করেছি। নগেনের স্ত্রী এটা কি হলো? শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খোলো, আমি তোকে ছাড়বো না শয়তান, আমি তোকে শেষ করে দেব। দাঁড়ান দাঁড়ান, এটা যার বিষয় তাকে এই মীমাংসাটা করতে দিন। তুমি চিন্তা করো না বাবা, একের পাপের শাস্তি আমি দেব। তুমি মাকে সুস্থ করে তোলো। তখনই সৈকত নাড়ুর বাঁ হাত তোলে, আর দড়িতে থাকা নাড়ুর গামছা হট করে ওই দিকে চলে যায়। তারপর সৈকতের আত্মা নাড়ুর শরীর থেকে বেরিয়ে শেষবারের মতো নিজের বাবা মা আর বাকি সবার দিকে তাকিয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। খোকা, খোকা। ও মুক্তি পেয়ে গেছে, ওর কাজ শেষ। পরের দিন নিয়ম মতো নাড়ুরও সৎকার করা হয় তার দেহটাকে দাহ করে।